ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসন থেকে বিএনপির মনোনয়ন পাননি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে অন্তত 4 জন প্রার্থী দীর্ঘদিন ধরেই মাঠে ছিলেন। তাদের মধ্যে রুমিন ফারহানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এস.এন. তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এদিকে জাতীয় পার্টির একাংশ ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে 122 আসনে 132 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু আসনে একাধিক প্রার্থী ঘোষণা করেছে জোটটি। এদিকে বাংলাদেশের এই ট্রানজিশনাল প্রসেস পার হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এরই মধ্যে দেখা গেছে কিছু সংখ্যক ব্যক্তি মহল এই ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আমাদের এই যে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয় নির্বাচন কেন্দ্রিক আলোচনার বিষয়, নিরাপত্তা কেন্দ্রিক আলোচনার বিষয়, নির্বাচন নিয়ে সামগ্রিক পথে আগামীর পথে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে সে বিষয়টি নিয়ে কথা বলবো। কথা বলার জন্য ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সিনিয়র সাংবাদিক সাইদ খান যুক্ত হয়েছেন। আছেন শরীফুল ইসলাম জনি, আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল। আমি ঠিক বলেছি? আপনাদের দুজনকে অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। বেশ গম্ভীর একটা পরিবেশ কাটিয়ে আমরা আসলে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি এবং সকলেই আশা করছি যে এবারের নির্বাচন 2026-এর নির্বাচন যে কোনোভাবে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার পাবো প্রধান উপদেষ্টার কথা মতে, এবং অবশ্যই আমরা নির্বাচনের পথেই এগিয়ে যাচ্ছি। আমি শরীফুল ইসলাম জনি আপনাকে দিয়েই শুরু করতে চাই আলোচনা, কারণ 25শে ডিসেম্বর ভাবা হচ্ছে, চিন্তা করা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এবং এই যে এত অস্থিরতা দেশের মধ্যে, এত রকমের মানে অস্থিতিশীল করার যে একটা চেষ্টা, গুপ্ত চেষ্টা সবসময় চলছে, সেই চেষ্টাটা কমে আসবে। এটা কেন? এটা যদি আমি আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আজকের দেশ টিভির আয়োজনের আজকের এই সন্ধ্যায় যারা দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সহ আলোচক সিনিয়র সাংবাদিক সাইদ খান ভাই সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আপনি যে কথাটি বললেন, একটি রাষ্ট্র, একটি দেশ নেতৃত্বের উপরে চলে, অর্থাৎ জনগণ তাদের নেতা নির্বাচন করে এবং যারা নির্বাচিত হয় তাদেরকে একজন নেতৃত্ব দেয়, যারা অপোজিশনে থাকে তাদেরকে একটি নেতৃত্ব দেয়। দেশ যখন ক্রাইসিসে বিগত 17 বছর ফ্যাসিবাদ খুনি হাসিনা ওয়াজেদ বাংলাদেশ যখন রাষ্ট্র ক্ষমতায় তিনি যখন ছিলেন, তখন বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে তিনি ধ্বংস করেছেন এবং পাশাপাশি নিজেও তিনি ধ্বংস হয়েছেন। তাই পতিত ফ্যাসিবাদ 24 সালে 5ই আগস্টের পতনের পরে বাংলাদেশ একটি নেতৃত্ব শূন্য অবস্থায় আছে। আপনারা জানেন, দেশবাসী জানে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং স্বাধীনতা থেকে অদ্যাবধি সময় পর্যন্ত বাংলাদেশের জন্য সবচাইতে বেশি যিনি ত্যাগ স্বীকার করেছেন তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে যখন যে প্রান্তে 91, 96, 2001, 2008 যেখানে যে প্রান্তে নির্বাচনের জন্য গিয়েছেন প্রাণ উজাড় করে তাকে মানুষ ভোট দিয়েছে, যার নির্বাচনে পরাজিত হওয়ার কোনো নাই আর কি, ইতিহাস নাই। সে নেত্রী মুমূর্ষ অবস্থায় আছেন, তিনি এভার কেয়ার হসপিটালে আছেন। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি শুধুমাত্র এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শের রাজনীতি করার কারণেই 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন গংরা দেশি বিদেশি ষড়যন্ত্রে তাকে হত্যা করার জন্য তাকে কারাগার প্রথমে গ্রেপ্তার করেছিল, পরবর্তীতে তাকে তার প্রাণ নাশের চেষ্টা করা হয়েছিল। তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসারত ছিলেন এবং সেখান থেকেই বাংলাদেশের মানুষকে তিনি একত্রিত করেছিলেন। শুধুমাত্র বিএনপি না, কিন্তু পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র মানা সকল রাজনৈতিক দলকে তিনি একত্রিত করেছিলেন, এক দফার কর্মসূচি দিয়েছিলেন বাংলাদেশের গণতন্ত্র মুক্তির জন্য। সেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এই ক্রাইসিস মুহূর্তে, দেশের একটি ক্রাইসিস মুহূর্তে তিনি আগামী 25 তারিখ বাংলাদেশের পদার্পণ করবেন। তাই তার পদার্পণের মধ্য দিয়েই
বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে। কারণ নেতৃত্ব এমন একটা বিষয় যেটি দীর্ঘ সময় মানুষের মধ্যে থেকে উঠে আসে। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে নেতৃত্ব দেয় তাকেই মানুষ নেতা হিসেবে মনে করে। শরীফুল ইসলাম জনি, একটু থামিয়ে জিজ্ঞেস করতে চাই যে অনেকেই বলছেন বা অনেকেই অভিযোগ করেন যে তারেক রহমানের দেশে ফেরাকে বাধাগ্রস্ত করতে একটি মহল সবসময় চেষ্টা করেছে যাতে করে তিনি দেশে ফিরতে না পারেন। মানে এই যে এই সময়টা মানে ফ্যাসিস্ট যাওয়ার পর 5ই আগস্টের পর জুলাই বিপ্লবের পরের যে সময়টা, বিভিন্ন সময় আমরা শুনেছি যে জনাব তারেক রহমান দেশে ফিরছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি 25 তারিখে নিজেই ঘোষণা দিয়েছেন যে তিনি ফিরে আসছেন। কিন্তু এই সময়টিকেও নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। এটি কারা করেছে বা এটি কারা করছে, কেন করছে, এই সম্পর্কে আপনাদের কোনো রকমের ধারণা আছে কিনা আপনার কাছে জানবো অবশ্যই। আমি তার আগে এই পরিবর্তনের বিষয়টা নিয়ে সাইদ খানের কাছে একটু চলে আসতে চাই। কি ধরনের পরিবর্তন আশা করছেন? মানে শুরুতেই আসলে আজকে আমি আশার কথা দিয়ে শুরু করেছি আলোচনাটা। সাইদ খান যদি বলতেন। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক যুবনেতা এবং যারা দেখছেন দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আশাবাদ ব্যক্ত করছেন, আমিও আশা রাখতে চাই এবং এখনো পর্যন্ত আশাবাদী। তারেক রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পরিচয়ের মধ্যে যদি আপনি সীমাবদ্ধ রাখেন, তাহলে বিএনপিতে এক ধরনের পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, যে বিএনপির নেতৃত্ব বা কর্মীদের মধ্যে এক ধরনের মনোবল ফিরবে বা তারা চাঙ্গা হবে, তাদের তৃণমূল আরও এমনি অনেক বড় সংগঠন আরও বেশি সংগঠিত হবে। তো সেইভাবে যদি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মূল্যায়ন করেন, সেক্ষেত্রে বিএনপি অনেক বেশি লাভবান হবে এবং কাঙ্ক্ষিত তার এই স্বদেশে ফেরা। কিন্তু এই জায়গায় 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে দেখুন, বাংলাদেশ কিন্তু একটা নেতৃত্ব শূন্যতায় পড়েছে, রাজনৈতিক শূন্যতায় পড়েছে, দুইটা শূন্যতার মধ্যে পড়েছে। অপরদিকে বেগম খালেদা জিয়া, তিনি একেবারেই, আমি বিএনপির বাইরে, ওনাকে এখন আর আমি বিএনপি বা কোনো পলিটিক্যাল পার্টি লিডার মনে করি না। কারণ তিনি আসলে দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে যখন এক ধরনের মব বা রিভেঞ্জ বা এক ধরনের ধ্বংসের বা প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ পরিস্থিতি হবার কথা ছিল, সেই জায়গায় বেগম খালেদা জিয়ার একটি কথা গোটা জাতিকে কিন্তু আশ্বস্ত করেছে, শান্ত করেছে। তিনি বলেছিলেন যে দেখেন, অনেক হয়েছে, এনাফ, আমরা আর ধ্বংস চাই না, আমরা প্রতিশোধ চাই না, আমরা শান্তির বাংলাদেশ চাই। সেই জায়গায় শান্ত হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু তিনি রাজনীতির মাঠে ফিরতে পারেননি। তিনি দেশকে শান্ত করেছেন, অগ্নিগর্ভ একটা দেশকে তিনি শান্ত করেছেন। সকল রাজনৈতিক দলগুলোকে কিন্তু তিনি নিবৃত করেছেন, যেখানে প্রতিহিংসা পরায়ণ হবার কথা ছিল। বাট এই জায়গাটিতে হয়েছে কি, রাজনৈতিক শূন্যতা এবং নেতৃত্বের শূন্যতা, দুইটি শূন্যতা নিয়ে কিন্তু গত 1.5 বছর আমরা পাড়ি দিয়ে এসেছি। এবং এই 1.5 বছরে বাংলাদেশ কিন্তু, আমি একেবারেই মানে সোজা বা সাদা চোখে যদি বলি, সেটি হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ যে পরিস্থিতি নিয়ে যাত্রা শুরু করেছিল 1.5 বছর পরেও আমরা 5 আগস্টের পরিস্থিতিতেই আছি, একটুও বদলায়নি। 5 আগস্ট পরবর্তী সময় মানুষের মধ্যে ভয় ছিল। আজকে আমরা যখন 23 ডিসেম্বর 2025 কথা বলছি, তখন কি নির্ভয়ে বলছি? তখন কি মানুষ নির্বিঘ্নের পথে হাঁটতে পারছে? দেখেন, আজকে যখন কথা বলছি, তখন আজকেও চর দখল নিয়ে নোয়াখালীতে 5 জন নিহত হয়েছেন। গতকালকে খুলনাতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। হতে পারেন তিনি অপরাধী বা অপরাধী না, কিন্তু গুলিবিদ্ধ তো হয়েছেন, কেউ না কেউ গুলি করেছে। আমরা যেখানে একটি শান্তির বাংলাদেশ চেয়েছিলাম, সেখানে এখনো গুলি ছুটছে। হাদির মতো প্রতিবাদী যুবককে, যে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক কণ্ঠ, তাকে স্তব্ধ করে দেওয়া হলো, হত্যা করা হলো। তার মানে আসলে আমরা এখনো 5 আগস্ট সিচুয়েশনের মধ্যেই আছি, আমরা বদলাইনি। তার মানে এই যে প্রায় 1.5 বছরের অধিক সময় অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, সংস্কারের উদ্যোগ নিলেন, সংস্কারের নানা রকমের অঙ্গীকার করলেন, সংস্কারটা হলো কোথায়? না, এটি হচ্ছে যে টেইলারে আপনি জামা কাপড়ের মাপ দিলেন, কাপড় দিলেন না, তা কাপড় তৈরি হবে? তেমনি এই সরকার নানান ধরনের উদ্যোগ নিলেন, 8 মাস বসে চা বিস্কুট খেলেন এবং ঐক্যমত কমিশন গঠন করলেন। সেই কমিশনে কি কি কমিশন হয়েছে আমি জানি না, অনেকগুলো কমিশন করে রিপোর্ট নিলেন, একটিও আলোর মুখ দেখেছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আশাবাদের জায়গাটি কি, দেখেন, নেতৃত্ব শূন্য দেশে, রাজনীতি শূন্যতার দেশে তারেক রহমানের নেতৃত্ব, হ্যাঁ, যে
উনি গত 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একা লড়েছেন, একেবারেই একা লড়েছেন উনি। অনেক দল অনেকে অনেকভাবে বলে যে অনেকের অনেক ত্যাগ আছে, আরে ভাই ত্যাগ আছে, কিন্তু এই 17 বছর ভার্চুয়ালি নেতৃত্ব দিয়ে একটা জাতিকে গন্তব্যে পৌঁছে দেয়, এটা চারটাখানিক ব্যাপার না, জনাব এটি তারেক মারাত্মক রহমান ধৈর্যের ব্যাপার। দেশে ফিরলে বিএনপি যে নেতৃত্বের যে সংকটের জায়গাটা বরাবর আমরা বলে এসেছি, আমরা বিভিন্ন সময় বলে এসেছি, আসলে বিএনপির নেতা কে, বিএনপি কে চালায়, বিএনপির সকল যে নির্দেশনা আসে টেমস নদীর পাড় থেকে, এই ধরনের কথাগুলো আমরা বারবার না, বলেছি। এখানে সোনিয়া হক, হ্যাঁ, আপনি টেমস নদীর পাশ থেকে আসুক আর বুড়িগঙ্গার পাশ থেকে আসুক, বিশ্বায়নের এই যুগে আপনি এইগুলোকে এইভাবে নেওয়া যাবে না। তারেক রহমান দেখেন, এই রাজশাহীর প্রত্যন্ত গ্রামের ছেলেটি যে আছে তার সাথেও কানেক্টেড, বিএনপির মহাসচিবের সাথেও কানেক্টেড। বিশ্বায়নের এই যুগেই টেমস নদী বা না বুড়িগঙ্গা, এটি নিয়ে ভাবার সুযোগ নেই। আমি একটু জনির কাছে যাই। আমি হ্যাঁ, একটু please, আচ্ছা, আমি 20 হ্যাঁ, সেকেন্ডে please, প্রশ্নের উত্তরে যাচ্ছি। তারেক রহমান ফিরলে যেটি হবে, এখন কিন্তু এক ধরনের অস্থিরতা চলছে রাজনীতিতে, সামনে নির্বাচন, কেউ ভরসা পাচ্ছে না, সবাই সন্দেহ করছে নির্বাচনটি ভ্যান্ডালাইজ করে দেবার নানান চক্রান্ত হচ্ছে, ভয় আছে। এই জায়গায় তারেক রহমানের মতন নেতৃত্ব যদি ফেরে, বিএনপি এক ধরনের সাহস পাবে, দৃঢ়তা পাবে, এবং ওনার যে প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, এই মুহূর্তে রাজনৈতিক প্রতিপক্ষ না, তারা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি, যারা নিজেদেরকে ক্ষমতার অংশীদার বা ক্ষমতায় যাওয়ার যোগ্য মনে করেন, তারাও এক ধরনের প্রতিযোগিতায় পড়বে। সেই জায়গা থেকে রাজনীতি এক ধরনের ইতিবাচক ধারায় ফিরবে, যে প্রতিহিংসার জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় চলে আসবে, প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে চলে এই আসবে। আপনি জায়গাটি শান্তির 25 কথা তারিখে। বলছেন, আমি লক্ষ্মীপুরের ঘটনার কথা বলছি, যেখানে একটা ছোট্ট একটা বাচ্চা মেয়েকে ঘরের মধ্যে বাইরে থেকে তালা দিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, কিংবা আমি একজন বিধর্মী বা অন্য ধর্মের লোকজনের পুড়িয়ে হত্যা করার কথা বলছি। এই যে অশান্তিগুলা বা এই যে অস্থিরতাগুলো চলছে, জনাব তারেক রহমান এসে একটা দলকে নেতৃত্ব দিবেন, এই সমস্ত এই যে মবক্রেসির যে একটা ধারাবাহিক একটা সূচনা হয়েছে বা মব কালচার শুরু হয়েছে, এটিকে কি তিনি থামাতে পারবেন? একটা বিরতি নেই, একটা বিরতি নিয়ে এসে দুজনের কাছে এই প্রশ্নটি থাকবে। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আইন শৃঙ্খলা ও নির্বাচনের পরিবেশ নিয়ে আজকে কথা বলছিলাম, এবং আমার অতিথিরা আমার সাথে যুক্ত আছেন। আজকে আমাদের অতিথি হিসেবে যুক্ত আছেন সাইদ খান, যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ, তিনি আমার সাথে যুক্ত আছেন শরীফুল ইসলাম জনি, আহ্বায়ক রাজশাহী মহানগর যুবদল। দুজনকে আবারও স্বাগত জানিয়ে শুরু করতে চাই এই অংশে। শরীফুল ইসলাম জনি, আপনার কাছে চলে যেতে চাই। জনাব তারেক রহমানকে আসলে দেশে ফেরার পথে নানা রকমের বাধা সৃষ্টি করা হচ্ছে, তাকে দেশে ফিরতে দিতে চায় না, এবং এটি দলের ভেতর থেকেই অনেকের নাকি অনিচ্ছা আছে, অনেক সিনিয়র নেতারাই চান না যে জনাব তারেক রহমান দেশে ফিরুক, এরকম একটা অভিযোগ কিন্তু আছে। আপনি কতটুকু এটার সাথে একমত সে বিষয়ে কথা বলতে চাই, এবং সেই সাথে আপনাদের মনোনয়ন যে এবার মনোনয়ন যে তালিকাগুলো দেওয়া হয়েছে সেটি নিয়েও বেশ কিছু প্রশ্ন আছে। আপনি যদি প্রথম প্রশ্নটির উত্তর দেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বললেন যে তারেক রহমানকে দেশে ফেরার পর, তারেক রহমান আপনার 5ই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে নেতা, বিষয়টা কিন্তু এরকম না। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও তারেক রহমান মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেছিলেন। তার শরীরে এখনো স্প্লিন্টার আছে, গুলি তার ঝাঁঝরা হয়েছিল তার পিঠ বুক। তারেক রহমান 96 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন, তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং কৌশলের কাছে 2001 সালে 4 দলীয় জোট ভূমিধস বিজয় পেয়েছিল। তারেক রহমান দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়। তাই তারেক রহমানের নেতৃত্ব যে আপনার 5ই আগস্টের পরবর্তী নেতৃত্ব তাই না, এখন যে বাংলাদেশে যারা এখন নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনকে পেছাতে চায়, জামায়াত ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু বলেছেন যে এক দফার আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। তাই তারেক রহমান দেশে আসবে, এর জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। তারেক রহমানের দেশে আসা কেউ বানচাল করতে চায়, হ্যাঁ, অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, কারণ বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে, বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে নির্বাচনে ভোট দিবে। যাদের 91 সালে ভোট ছিল 12%, 96 সালে 8%, 2001 সালে 4%, তারা এখন ক্ষমতার মধুচন্দ্রিমা উপভোগ করছে 5 তারিখের পরে। তারা চায় না বাংলাদেশে তারেক রহমান ফেরুক, তারা চায় না বাংলাদেশে মানুষ নির্বাচনে ভোট দিক, তারা এখন সারা বাংলাদেশে মধুচন্দ্রিমা উপভোগ করছে এবং তারা নির্বাচনকে বানচাল করতে চায়, কারণ তারা জানে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না। তারা
জানে যে বাংলাদেশে নির্বাচন হইলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে। এখন তারা বিভিন্ন রকম মব সৃষ্টি করে, মব আসলে আমরা বলছি মব, এটা আসলে মব না, এটি পরিকল্পিতভাবে একটি দল তাদেরকে দিয়ে এইভাবে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এবং এই অরাজক পরিস্থিতি সৃষ্টি করার মূল লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বানচাল করা। তারা পেয়ার পদ্ধতি চাই বলে তারা প্রথমে এই হাওয়া তুলেছে, পরবর্তী তারা গণভোট আগে চাই বলে হাওয়া তুলেছে। এখন তারা কিছুদিন আগে আমরা দেখলাম 8টি দলকে একত্রিত করেছে, যে জনগণ তাতে সাড়া দেয়নি। এখন আবার নতুনভাবে এই যে হাদির ঘটনা থেকে শুরু করে সারা বাংলাদেশে অরাজক পরিস্থিতি, সংখ্যালঘুদের পরে পরিকল্পিতভাবে যাতে দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানকে যারা ক্ষুণ্ণ করা যায়, বাংলাদেশের পরিস্থিতি অরাজক তারা দেখানোর চেষ্টা করছে। কারণ এখন যদি বাংলাদেশের নির্বাচন না হয়, তারা বাংলাদেশে যে মধুচন্দ্রিমা উপভোগ করছে এটা তাদের বন্ধ হয়ে যাবে। স্পষ্ট। এবার মনোনয়ন একটু কথা বলি, যদিও মনোনয়ন নিয়ে দলের সিনিয়র নেতারা, আরেকটি কথা, যে আপনি যে রুমিন ফারহানা সাহেব, না আমি ওই প্রসঙ্গেই আসছি। সেটা হলো যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির মনোনয়ন তিনি পাননি। সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা, যদিও এই আসনটিতে মনোনয়ন পেতে তিনি সবসময় নির্বাচনী গণসংযোগ বলেন বা সেখানে এলাকার লোকজনের সাথে যোগাযোগ বলেন, এটা একটা কনফার্ম একটা সিট ছিল রুমিন ফারহানার জন্য, মানে তার জন্য তাকে দেয়া হলো না। সেটি জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয়া হলো। এটি আসলে এই সমীকরণটি কিভাবে মিলানো যায়? এবং সেই পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে বাগেরহাটে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সাবেক 2 নেতা, তৃণমূলে ক্ষোভ। তার মানে কি আওয়ামী লীগকেও পুনর্বাসন করছে বিএনপি? এই প্রশ্নটি আসলে আপনার কাছেও থাকছে, আমার সাইদ খান ভাইয়ের কাছেও থাকছে, যদি খুব দ্রুত যদি শেষ করতে চান। আসলে নির্বাচন বিএনপি মনোনয়ন বোর্ড আছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আছে, তাদের স্ট্যান্ডিং কমিটি আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে। পার্টিতে মনোনয়ন কাকে দেওয়া হবে তারা সিদ্ধান্ত নেবেন। আর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে উনি তো আপনার এর আগে কখনো আমাদের যে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি ছিলেন সংরক্ষিত আসনের। আপনি হয়তো বা স্মরণ থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে জাতির সামনে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে, সেখানে একটি উচ্চ কক্ষ থাকবে, সেখানে দেশ বরণ রাজনীতিবিদ, প্রথিতযশা আইনজীবী, শিক্ষাবিদ এবং প্রকৌশলীদেরকে নিয়ে বাংলাদেশ গড়া। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন মানে একজনকে পেতেই হবে একটি আসনে, বিষয়টা কিন্তু এরকম না। তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। অবশ্যই বিএনপি গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণতান্ত্রিক চেতনা বিএনপি লালন করে, ধারণ করে। তাই একটি আসনে বাগেরহাটের এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? বাগেরহাটের এই যে 4টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি, 4 প্রার্থীর মধ্যে 2জনই আওয়ামী লীগের সাবেক নেতা। বিএনপি কি এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে নাকি? বিএনপি তো আওয়ামী লীগের পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। আমি এখন ওই বিষয়টা আমি আপনার কাছে শুনলাম 2 দিন আগের ঘটনা। এখন বিএনপি আওয়ামী লীগের কোন পর্যায়ে নেতাদেরকে বিএনপি পুনর্বাসন করছে এটি আপনি বললেন তাই, কিন্তু আমরা যদি দেখতে চাই যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের আমলে যে এক আমি দামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল মেজর আক্তার, তাকে জামাত ইসলাম নমিনেশন দিয়ে আপনার দলে আপনার হচ্ছে যে যোগদান করি আপনার তাকে মনোনয়ন দিয়েছে। তাই আপনার এই কথাটার সামনে আমি দেখতে জামাত বিএনপির একজন সাবেক সংসদ সদস্যকে জামাত নিল, সেটার এক আর নাকি ফ্যাসিস্টের 2জন সদস্য, মানে আমি জানি আসলে আমি একেবারে স্পষ্ট না। আমি দামি নির্বাচনে পতিত ফ্যাসিবাদ হাসিনার আপনার হচ্ছে যে নির্বাচনে পার্টিসিপেট করেছে, সে ফ্যাসিবাদের দোষর। ওকে, তাহলে সেই ক্ষেত্রে জামাত যা করবে বিএনপি কি তাই করবে নাকি? আমি একটু সাইদ খান আপনার কাছে চলে যেতে চাই, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কারণ আমি অনেক আগে এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। সেটা হলো যে জাতীয় পার্টির একাংশ ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করে নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে 122 আসনে 132 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু আসনে একাধিক প্রার্থী ঘোষণা করেছে জোটটি। এবং বিএনপির পক্ষ থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন আসনে আওয়ামী লীগ ক্যান্ডিডেটদেরকে মনোনয়ন দেয়া হচ্ছে। আওয়ামী লীগ পুনর্বাসনে আসলে এই রাজনৈতিক দলগুলো একজোট হয়েছে কিনা, এই প্রশ্নটি আপনার কাছে থাকলে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি সাইদ খান। আমার কাছে একেবারে সময় নেই। আর কাবেল নিবেদিত একটা ছোট্ট বিরতির পর ফিরছে, করি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। আমরা আইন শৃঙ্খলা ও নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছিলাম। নির্বাচনের পরিবেশ কেমন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, সেসব বিষয় তো আলোচনার মধ্যে আছেই। সেই সাথে আরো কিছু বিষয় উঠে এসেছে।
আমি বিরতিতে যাবার আগে আলোচনায় চলে যেতে চাই। বিরতিতে যাবার আগে সাইদ খান, আপনার কাছে একটি বিষয়ে একটি প্রশ্ন রেখে গেছিলাম, সেটা হচ্ছে যে জাতীয় পার্টি করতে পারে আওয়ামী লীগকে পুনর্বাসন, কিংবা জামায়াতে ইসলামীর কাছ থেকেও হয়তো বা সেটা আমরা আশা করতে পারি কিছুটা হলেও, কিন্তু বিএনপির কাছ থেকে কি আশা করতে পারি যে বিএনপির কোনো একটা আসনে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে? না, আপনি এরকম তো শুনিনি যে আওয়ামী লীগের পদধারী কাউকে বিএনপি নমিনেশন দিয়েছে। হতে পারে যোগদান করেছে তারপরে নমিনেশন দিয়েছে। যোগদান করলে কি রাজনৈতিক মতাদর্শ চেঞ্জ হয়ে যায়? এখানে রাজনীতি এক জিনিস আর ভোট আর এক জিনিস, দুটিকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। রাজনীতি হচ্ছে ইডিওলজি, ফিলসফিক্যাল জায়গা, আর ভোট হচ্ছে যুদ্ধ। এটাতে জিতবার জন্য যে কৌশল যে দল অ্যাপ্লাই করবে সেটা তার স্ট্র্যাটেজি। এখানে ভোটকে রাজনীতির সাথে একাকার করা যাবে না। এখন ভোটে জয়ের জন্য একজন জাতীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মনে হলো যে ওনাকে দিলে আমি এই আসনটা ধরে রাখতে পারবো, এটা তার রাজনৈতিক কৌশল, এটা ভোটে জয়ের কৌশল। এখানে রাজনীতি প্রশ্নবিদ্ধ হয় বলে আমার কাছে মনে হয় না। আপনি যেটি মেনশন করেছেন সেটি হচ্ছে বাগেরহাটে 2টি আসনে 2জন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংখ্যালঘু বলেন না, বলেন যে আওয়ামী লীগের মানে সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। একটি জিনিস দেখেন যে জন্মগতভাবে আওয়ামী লীগ মনে করে যে হিন্দু মানে তাদের পৈতৃক প্রপার্টি, হিন্দুদেরকে যেমন খুশি তেমন ব্যবহার করেছে। এখানে বাংলাদেশের অধিকাংশ হিন্দু কিন্তু বাধ্য হয়েছে আওয়ামী লীগ করতে, বাধ্য করা হয়েছে। তারা আওয়ামী লীগ না করলে তাদের সম্পদ লুটপাট করা হয়েছে, তাদের কিশোরী কন্যাদেরকে ধর্ষণ করা হয়েছে, দায় চাপানো হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে। এরকম নিপীড়ন নির্যাতনের মুখে তারা যেহেতু ধর্মীয়ভাবে সংখ্যায় কম, সংখ্যালঘু বললাম না, তারা নানান ভয়ের মুখে হয়তো তাদের মিছিলে যেতে বাধ্য হয়েছে, তাদের মিটিংয়ে যেতে বাধ্য হয়েছে, বাধ্য করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে তারা এই রাজনৈতিক দলটিকে সমর্থন করেছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, যদি করেও থাকে, তারা যদি বিএনপিতে যোগ দেয় তাহলে বিএনপি তাদেরকে যোগ্য মনে করলে নমিনেশন দেওয়া কোনো অপরাধ না। যেমনটি কৃষ্ণ নন্দী আওয়ামী লীগের পদধারী এবং নানান অভিযোগে অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক ফিলসফি এবং ইডিওলজির সাথে সাংঘর্ষিক হবার পরেও জামাতে যোগদান করে জামাত ইসলামীর মনোনয়ন নিয়েছে। এখানে তো বিতর্কের কিছু নেই, এটি জামাতের রণকৌশল। আমাদের তো উচিত কনগ্রাচুলেট করা যে রাজনৈতিক দলগুলো কৌশল অ্যাপ্লাই করে রিকনসিলিয়েট করছে। মানে এখানে আসলে আমি সাইদ খান, আমি আসলে এই জায়গাটা থেকে আমি সঞ্চালক হিসেবেও আমি দ্বিমত পোষণ করি যে ফ্যাসিস্টকে পুনর্বাসন করতে হবে আমাকে, সে যদি যোগ্য থাকে বা এরকম কিছু রাজনৈতিক দলগুলোর। একটি রাষ্ট্রে কিন্তু এক গাদা ফ্যাসিস্ট থাকে না, ফ্যাসিস্ট হয় একজন। ফ্যাসিজমকে স্প্রেড করার জন্য কিছু টুলস হিসেবে কিছু মানুষ ব্যবহৃত হয়। হ্যাঁ, এখানে ফ্যাসিস্ট হচ্ছে শেখ হাসিনা, ফ্যাসিস্টের হেজিমনি রয়ে গেছে, হেজিমনি বলতে পারেন, তাদের অনুসারী রয়ে গেছে। সেই অনুসারী তাহলে আপনি আইজিপিকে সরাননি কেন? বর্তমান যিনি আইজিপি বসে আছেন তার বিরুদ্ধে তো নাসিরউদ্দিন পিন্টুকে হত্যার অভিযোগ নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী তুলেছেন, তাকে সরান না কেন? সচিবালয় থেকে অন্তত 60% সরিয়ে দিতে হবে, প্রশাসন থেকে 80% সরিয়ে দিতে হবে। অনেক বড় আলোচনা নিশ্চয়ই, অনেক বড় আলোচনা। সেই জায়গা থেকে মোটা দাগে আমি বলবো রণকৌশল হিসেবে বিএনপি মনোনয়ন দিতে পারে। আমার সহ আলোচককে আপনি একটি প্রশ্ন করেছেন যে রুমিন ফারহানাকে কেন মনোনয়ন দেওয়া হয়নি। শোনেন, একটি রাজনৈতিক দলে মনে করেন বিএনপি বা জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা জামাত, এইসব পার্টিগুলোতে সারা বাংলাদেশে ধরেন 1 লক্ষ যোগ্য লোক আছে, আসন তো 300টি, সবাইকে তো দেয়া যাবে না। একটি শ্রেণীকক্ষে সবাই মেধাবী, সবাই তো ফার্স্ট হবে না। এখন রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি, নিশ্চয়ই মূল্যায়নের বিকল্প পথ খোলা রেখেছে। সর্বশেষ যে জায়গাটি বলেছেন যে জাতীয় পার্টি একটি জোট বেঁধেছে, তারা আওয়ামী পুনর্বাসন করবে, এটি দিনের আলোর মতো পরিষ্কার। এটিকে ইন্ধন দিচ্ছে সরকারের ভেতরে লুকিয়ে থাকা যারাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে চায়, নষ্ট করতে চায় এবং নির্বিঘ্নে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে দিতে চায় না, তারাই এই কাজটি অসংখ্য ধন্যবাদ সাইদ খান। আমি আসলে অনেক বিশাল একটা ব্যাপার, আরো বিস্তৃত আলোচনা নিশ্চয়ই আমরা করব কোনো এক সময়। আরেকটি প্রসঙ্গ একটা মানে আমি একটু শরীফুল ইসলাম জনির কাছে জানতে চাই, যেহেতু বিএনপির পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে অনেক নতুন আছে, প্রার্থী আছে, তারা আসলে কিভাবে তাদের ফান্ডটা
কালেক্ট করে? কারণ আমরা দেখেছি একটি বিশেষ দল, আমি যদি নাম একদম বলি, সেটা হলো ডাক্তার তাসনিম জারা এবং ডাক্তার তাসনুভা জাবিন, যারা আসলে এনসিপি কে প্রতিনিধিত্ব করছেন এবং ঢাকা 9 এবং 10 এবং থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেই ক্ষেত্রে প্রার্থী হয়েছেন, সেই ক্ষেত্রে তারা ফেসবুকে পোস্ট দিয়ে ফান্ড কালেক্ট করছেন। আপনারা কিভাবে করছেন? দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের সমর্থন নিয়ে, তাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয় এবং ব্যয়ের হিসাব আরপি অনুযায়ী নির্বাচন কমিশনে আমাদের প্রতি বছর আমাদেরকে দেওয়া লাগে। আমাদের দলীয় নেতাকর্মীর চাঁদা এবং সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বয়স এখন 47 বছর বয়স। আর আপনি যাদের কথা বললেন, এনসিপি, এই নতুন 5ই আগস্টের পর পতিত স্বৈরাচারের পতনের পরে, ফ্যাসিবাদের পতনের পরে দলটি নতুন প্রজন্ম যাদেরকে মানুষ বিশ্বাস করেছিল, আস্থায় নিয়েছিল, যারা হয়তো জাতিকে দেশকে ভালো কিছু করবে, কিন্তু তারা এই দল গঠনের সময় আমরা দেখেছি একবারে যে বন্যা সহযোগিতার নামে টাকার নামে আপনার অনিয়ম এবং বিভিন্ন সময় আপনার চাঁদা, বিভিন্ন জায়গায় বদলি, বাণিজ্য, নানা রকম অনিমেষে তারা জড়িত। তাই তাদের বিষয়ে যে এভাবে একটা রাজনৈতিক দল এভাবে ফেসবুকে পোস্ট দিবে, বিকাশে অ্যাকাউন্ট খুলে চাঁদা নিবে, এইটি আমাদের দেশে, আমাদের মতো রাজনৈতিক দেশে এগুলো বেমানান, এগুলো আসলে যায় না। কারণ আমরা স্বচ্ছতা চাই, আমরা জবাবদিহিতার স্বচ্ছতার বাংলাদেশ চাই। স্বচ্ছতা এবং জবাবদিহিতার বাংলাদেশে বিকাশ অ্যাকাউন্ট খুলে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বা বিভিন্ন রকমভাবে যে কি সব আবিষ্কার তাদের মাধ্যমে টাকা নিবে, এগুলো যায় না। বাংলাদেশে একটি দলকে তার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নির্বাচন কমিশন এবং সবকিছু মানুষ এখন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা চায়। এইভাবে আপনার এনসিপির দল আছে, সেই দলের যে কেউ আপনার বলবে যে আমি ঢাকা 10 আসনে প্রার্থী, আমাদেরকে অর্থ দিয়ে নিয়ে আমার বিকাশ অ্যাকাউন্ট, এগুলো যে বিতর্কিত জায়গা। আর আপনি যে কথাটি বললেন, আপনাকে আমি 30 সেকেন্ড শেষ করে দিই। বাগেরহাটে 2জন প্রার্থীর কথা আপনি বললেন, এই 2জন প্রার্থী 1 বছর পূর্বে বিএনপিতে যোগ দিয়েছেন। একজনের নাম হচ্ছে আপনার কপিল কৃষ্ণ মণ্ডল, যিনি মতুয়া বহুজন সমাজের আপনার সারা বাংলাদেশের মহাসচিব, এবং আরেকজন সোমনাথ দে, যিনি বাংলাদেশের বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের যিনি সভাপতি, বাংলাদেশ চ্যাপ্টারের যিনি সভাপতি। তারা দুজনাই 1 বছর আগে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হয়েছেন, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দিয়েছে। আর শেষ কথা আপনাকে যেটা বলতে চাই আপা, সেটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে একটি দল, সেই দলটি বাংলাদেশের নাম জামাত ইসলামী, যারা বাংলাদেশের নির্বাচনকে ভয় পাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভয় পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা চাই বাংলাদেশে খুব অচিরে যে আগামী 25 তারিখের পরে বাংলাদেশের নতুন গণতন্ত্রের যাত্রা শুরু হবে তারেক রহমানের নেতৃত্বে। এবং সাইদ খান আসলে শেষের যে প্রশ্নটি, সেই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে নিতে পারলাম না, আজকের মতো নিশ্চয়ই নিতে পারলাম না। কখনো নিশ্চয়ই আমি নিব, কারণ আমাকে টাকা দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মতো আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।